ইতিহাসে প্রথমবার সংসদ প্রাঙ্গণে শপথ নিচ্ছে নতুন সরকার। কাল সকালে এমপিদের পড়াবেন সিইসি, বিকেলে মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছে শেষ সময়ের প্রস্তুতি। রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা, জামায়াত ও এনসিপি প্রধানের বাসায় গিয়ে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। এবার সহ টানা ৬ সংসদে বেশিরভাগ সদস্য ব্যবসায়ী, তবুও নিশ্চিত হচ্ছে না ব্যবসা বান্ধব পরিবেশ। দ্বিপাক্ষিক বাণিজ্য মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা, উপযুক্ত কাঠামোর তাগিদ। রমজান ঘিরে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পরও নিয়ন্ত্রণে আসছে না দাম। খাতুনগঞ্জে কেজিতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা। বন্দরে ধর্মঘট ও নির্বাচনী বন্ধের অজুহাত। এবং বরিশাল বিভাগে ২১ আসনের ১৮টিতেই বিএনপির জয়। তৃণমূলের ঐক্য, তরুণ ও সংখ্যালঘু ভোটারদের আস্থাই কারণ। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার পরামর্শ বিশ্লেষকের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম। কাল দেশের ইতিহাসে প্রথমবার সংসদ প্রাঙ্গণে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় হবে আনুষ্ঠানিকতা। একই দিন শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরাও। এর জন্য প্রস্তুত করা হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। পরিষ্কার পরিচ্ছন্নতা সহ চলছে সব ধরনের প্রস্তুতি। মঙ্গলবার সকাল 10টায় শপথ নেবেন 297 আসনে নির্বাচিত এমপিরা। তাদের শপথ পড়ানোর কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের। বিকেল 4টায় শপথ নেবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি মিলিয়ে 1000-এর বেশি অতিথি উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার মনির হোসেন এবং বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। কর্মব্যস্ত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেহেতু আগামীকালই এই দক্ষিণ প্লাজায় শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং নিরঙ্কুশ বিজয় পেয়ে এবং সবচেয়ে বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির যে মন্ত্রিসভার সদস্যরা হবেন তারাও শপথ নেবেন এখানে। আগামীকাল সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন 297 আসনে নির্বাচিত যেই নতুন এমপিরা আছেন তাদেরকে, এবং বিকেল 4টায় এই দক্ষিণ প্লাজায় শপথ পড়ানো হবে নতুন মন্ত্রিসভার সদস্য এবং প্রধানমন্ত্রী সহ যেই মন্ত্রিসভার সদস্যরা আছেন তাদেরকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তো সেই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যেই সবশেষ পর্যায়ের প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো চলছে। সকাল থেকে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন এবং সেই সঙ্গে মঞ্চ প্রস্তুত থেকে শুরু করে এবং সাংস্কৃতিক দলদেরও আমরা দেখেছি যে তাদের যেই পরিবেশনা সেগুলোর যেই প্রস্তুতি সেগুলো নিচ্ছে, এবং সেই সঙ্গে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ডগ স্কোয়াডও দেখেছি এবং তাদের যেই পরীক্ষা নিরীক্ষা সেগুলো আমরা দেখেছি তারা চালিয়েছেন। এবং বাহিরে একই সঙ্গে যেহেতু আসলে মানিক মিয়া এভিনিউতে কিছু সাউন্ড বক্স এবং এলইডি প্রদর্শিত হবে, সেই এলইডিগুলো বসানোর কাজ চলছে এবং সাউন্ড বক্সের যেই জায়গাগুলো সেগুলো নিয়ে আসলে কর্মযজ্ঞ চলছে এখনও। এবং যেহেতু এখনও 24 ঘন্টার কম সময় বাকি আছে, সেক্ষেত্রে যেই প্রস্তুতিগুলো আছে সেই প্রস্তুতিগুলো তারা নিচ্ছেন। আমরা সংসদ সচিবালয়ের সচিবের সঙ্গে কথা বলেছেন, তিনি যেটি জানিয়েছেন যে নির্ধারিত যে সময় আছে সেই সময়ে তারা সেই শপথ অনুষ্ঠান করবেন এবং সেজন্য তাদের যেই প্রস্তুতি তারা সেই প্রস্তুতিও নিয়ে রেখেছেন, সেই সঙ্গে যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও নিয়েছেন। এখানে প্রায় দেশি বিদেশি মিলিয়ে 1200-র মতো অতিথি থাকবেন, তো সে নিয়েই আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো সংসদ ভবন থেকে শপথ অনুষ্ঠানের প্রস্তুতির এই ছিল আমার কাছে সবশেষ। এরপর যাব আমরা গুলশানে, সেখানে আছেন আমাদের সহকর্মী বিএনপি চেয়ারম্যান, অর্থাৎ গুলশান বিএনপি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মুরসালিন, 2/3-এরও বেশি আসনে জয়ী হয়ে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত 12 ফেব্রুয়ারির পরে আর মাত্র
আজকের দিনটি বাকি রয়েছে। এখন পর্যন্ত ঘোষণা অনুযায়ী আগামীকাল সকাল সংসদ সদস্যদের এবং বিকেলে যে মন্ত্রী পরিষদের যে শপথ হবে তার মাধ্যমেই ত্রয়োদশ জাতীয় সংসদের মধ্য দিয়ে যেই নতুন সরকার পরিবর্তনের নতুন বাংলাদেশের দায়িত্ব নিতে যাচ্ছে সেই অপেক্ষার আসলে এখন প্রহর। সেই প্রহরের ক্ষেত্রে যেটি দেখা গেছে যে গেল 13 তারিখ থেকেই বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের সামনে যেই নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের যে উৎসব মুখর যে অবস্থান ছিল, যে পরিবেশ ছিল, সেটি কিন্তু এখনও অর্থাৎ বলা চলে যে আজকের যে দিনটি এখনও নেতাকর্মীরা এখানে আসছেন। পাশাপাশি সকাল থেকে যে বিষয়টি দেখা গেছে যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু এই যে দলীয় চেয়ারম্যানের যে কার্যালয়, এই কার্যালয়ে তিনি এসেছেন। অল্প সময়ের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তারও কিন্তু কার্যালয়ের উপস্থিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন আসন থেকে যে নির্বাচিত বিজয়ী বিএনপির যে সংসদ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু একের পর এক আসছেন এই বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়টিতে চেয়ারম্যানের সাথে সাক্ষাতের জন্য। পাশাপাশি আগামীকালের যে সংসদ সদস্যদের শপথ এবং মন্ত্রিপরিষদের যে শপথ রয়েছে এই বিষয়টি নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ একটি অবস্থানের বিষয় রয়েছে আজকের এই যে দিনটিতে। গুলশানে বিএনপি চেয়ারম্যানের যে কার্যালয় রয়েছে এই জায়গাটিতে সার্বিকভাবে এখন পর্যন্ত বিএনপির গুলশান অফিসের সামনে থেকে এই ছিল সবশেষ অবস্থা। বিএনপির গুলশান কার্যালয় এবং তার আগে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে শপথ অনুষ্ঠান প্রস্তুতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। রাজনীতিতে সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ও এনসিপির দলীয় প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বিএনপি চেয়ারম্যানের এই উদ্যোগকে রাজনীতির গুণগত পরিবর্তন হিসেবে দেখছে দুটি দলই। বলছে নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। রাজনীতিতে নতুন দিনের শুরু, তারই নিদর্শন রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনে ভূমিধস জয়ের পর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ও এনসিপি প্রধানের সঙ্গে তাদের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করে দিলেন সৌহার্দ্যের বার্তা। রোববার সন্ধ্যায় গুলশান কার্যালয় থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে পৌঁছালে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিএনপি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত আমির। পরে পৌনে 1 ঘন্টার মতো আলোচনা করেন দুজন। তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎ নিয়ে ব্রিফিংয়ে জামায়াত জানায় নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো, একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। পরে রাজধানীর সার্কিট হাউস রোডে এনসিপি আহ্বায়কের বাসভবনে যান বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা স্মারক হিসেবে এনসিপির প্রতীক শাপলা কলির কাঠামো ও জুলাই যোদ্ধার একটি চিঠি উপহার দেন নাহিদ ইসলাম। পরে উষ্ণ পরিবেশে প্রায় 1 ঘন্টা কথা বলেন দুজন। তারেক রহমান ও নাহিদ ইসলামের বৈঠক নিয়ে ব্রিফিংয়ে এনসিপি জানায় বিএনপি চেয়ারম্যানের সৌজন্যতা রাজনৈতিক পরিবর্তনের আভাস। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে দেশ গঠনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস আমাদেরকে দেয়। এই সৌজন্যতার মধ্য দিয়েই, সংলাপের মধ্য দিয়েই আমরা বাংলাদেশের যে কোনো সংকটকে আমরা সমাধানের দিকে অগ্রসর করতে পারবো বলে আশাবাদী। সবাইকে নিয়ে দেশ পরিচালনার যে বার্তা দিয়েছিলেন তারেক রহমান, এই 2 বৈঠকের মধ্য দিয়ে তা যেন অনেকটাই বাস্তব হয়ে উঠেছে বলছেন রাজনীতি সংশ্লিষ্টরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে কথা বলছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে, এই আর কি অবস্থা। সেটা আমরা চেষ্টা করছি এবং এটা আমরা 1-2 দিনের মধ্যেই, ওনারা শপথ নিতেই এটা তৈরি হয়ে যাবে।
শুধু মন্ত্রীদেরকে লক্ষ্য করে নাকি প্রতিমন্ত্রী মনে করেন? আমরা এর আগে দেখেছি প্রতিমন্ত্রী একটা মন্ত্রী আপাতত 37টা। যদি আপনি বলেন প্রধানমন্ত্রী বিষয়টা ওইটা ওনারা যেভাবে চান সেভাবে হবে, জায়গা ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। থ্যাংক ইউ। সচিবালয়ে কথা বলছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে 59% পেশায় ব্যবসা। গতবার যা ছিল 67%। টানা 6 সংসদে অর্ধেকের বেশি সদস্য ব্যবসায়ী হলেও দেশে নিশ্চিত হচ্ছে না ব্যবসা বান্ধব পরিবেশ। দ্বিপাক্ষিক বাণিজ্যেও মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা, জানিয়ে হতাশ ব্যবসায়ী নেতারা। সার্বিক উন্নয়ন নিশ্চিতে ব্যবসা বান্ধব আইনি কাঠামো তৈরির তাগিদ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে 297 জন। এর মধ্যে 59% পেশা হিসেবে ব্যবসা উল্লেখ রয়েছে নির্বাচনী হলফনামায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যা ছিল 67%। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে 2001 সাল থেকে 2026 সাল পর্যন্ত অনুষ্ঠিত 6টি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে অর্ধেকের বেশি পেশায় ব্যবসা। ব্যবসায়ী তো আমাদের এই যে সংসদের অধিকাংশ সদস্য হবে এটাই স্বাভাবিক, কারণ রাজনীতিটাই হয়ে গেছে ব্যবসা। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চরম অবক্ষয় হয়েছে। রাজনীতিটা এখন জনকল্যাণ নয়, তাদের জন্য ন্যায্য সুযোগ সুবিধা থাকতে হবে। তেমনিভাবে ব্যবসায়ীরা যাতে কোনো রকম মানুষের স্বার্থহানি না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। সংসদে বেশিরভাগ ব্যবসায়ী হওয়া সত্ত্বেও বছর জুড়ে ব্যবসা বান্ধব পরিবেশের অভাবের অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। নতুন সরকারের আইন প্রণেতারা যেন অর্থনীতিকে টেকসই করার উপযুক্ত নীতি কাঠামো তৈরি করেন সেই দাবি তাদের। সামগ্রিকভাবে দেশের আইনগুলোকে যেন ব্যবসা বান্ধব করা যায় সেই বিষয়ে আসলে ওনাদের লক্ষ্য রাখা উচিত, কারণ ওনারা কোন পেশার থেকে গেছেন সেটার থেকে দেশ আগে প্রাইভেট সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা ব্যবসা বান্ধব দুর্নীতিমুক্ত পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন দরকার। আর 8.5 মাস পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার পর উত্তরণকে টেকসই করতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কোনো ব্যক্তিকে মাথায় রেখে, কোনো গোষ্ঠীকে না মাথায় রেখে, কোনো ব্যবসায়িক গোষ্ঠী যাতে ব্যক্তিগতভাবে কোনোভাবে বেনিফিটেড না হতে পারে, অর্থাৎ সামগ্রিকভাবে যাতে দেশের কল্যাণ হয়, দেশের বিনিয়োগের পরিবেশ একটা সুষ্ঠু পরিবেশ থাকে, যাতে সৎ ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী তারা যাতে ব্যবসা করতে পারে। বিদেশি বিনিয়োগ আকর্ষণেও সরকারকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ ব্যবসা ও অর্থনীতি সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পিরোজপুরে বিএনপির 2 নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে ইন্দোরকান্দি উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির ও তার ভাতিজা শঙ্করপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন মল্লিক নিপু। পুলিশ জানায় রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। 8 থেকে 10টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। সময় সংবাদে আরও থাকছে, টি-20 বিশ্বকাপে বাঁচা মরার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। ইডেন গার্ডেন্সে নবাগত ইতালির প্রতিপক্ষ ইংল্যান্ড। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। এবার বাণিজ্যের সংবাদ। রমজান সামনে রেখে রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানির পরও নানা অজুহাতে দাম নিয়ন্ত্রণে আসছে না। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ধর্মঘট ও নির্বাচনের বন্ধের অজুহাতে কেজিতে 5 থেকে 7 টাকা বেড়েছে সব ধরনের ভোগ্যপণ্যের দাম। অথচ গত 7.5 মাসে 30,000 কোটি টাকার 17 ধরনের 29 লাখ মেট্রিক টন ভোগ্যপণ্য আমদানি হয়েছে। সাখাওয়াতিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। রমজানের ভোগ্যপণ্য বেচা কেনায় জমজমাট দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্য 1 ঘন্টার কম সময়ে চলে আসছে এই বাজারে।
14 ফেব্রুয়ারি পর্যন্ত 7.5 মাসে চট্টগ্রাম বন্দর থেকে 10,38,000 মেট্রিক টন পাম এবং ক্রুড অয়েল 3 লাখ মেট্রিক টন চিনি খালাস হয়েছে। চলতি অর্থ বছরের এই সময়ের মধ্যে 17 ধরনের প্রয়োজনীয় পণ্য থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্ক পেয়েছে 47,438 কোটি টাকা। রমজান উপলক্ষে যে আমদানি হয়েছে এটা অবশ্যই বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং সরবরাহ অবশ্যই যথেষ্ট রয়েছে। জানুয়ারি মাসে পাইকারি পর্যায়ে সাধারণ মানের ছোলা 65 থেকে 70 টাকা এবং ভালো মানের ছোলা 74 থেকে 75 টাকায় বিক্রি হলো, এখন তা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। সরবরাহ বন্ধ ছিল চট্টগ্রাম পৌরের জটিলতার কারণে, সেই কারণে প্রায় প্রত্যেকটি ছোলার মান বেঁধে 5 থেকে 6 টাকা দাম বেড়েছে। ছোলার মতো পরিস্থিতি খেজুরের বাজারও। শুল্ক হার 10% কমানোর সুবিধাকে কাজে লাগিয়ে 47,073 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে বাংলাদেশে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে খেজুরের বাজারটা একটু অস্থির ছিল। টোটালি বলতে গেলে যেটা 1800-1900 টাকার বাজার, সেটা 2200, অনেক জায়গায় 2300 পর্যন্ত হয়ে গিয়েছিল আর কি। এখন এটা কমে আসছে। দেশের ভোগ্য পণ্যের বাজার আমদানি নির্ভর হওয়ার কারণে এখানে নানা মাত্রায় চলে কারসাজি। বিশেষ করে রমজানকে সামনে রেখে যেসব ভোগ্যপণ্য আমদানি করা হয়, নানা অজুহাতে চলে দাম বাড়ানোর প্রতিযোগিতা। চট্টগ্রাম বন্দরের শ্রমিক ধর্মঘটের কারণে অন্তত 7 দিন যেমন ভোগ্যপণ্যের সরবরাহ লাইনে সংকটের সৃষ্টি করেছিল, তার সঙ্গে যুক্ত হয়েছিল জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে 2 দিনের সরকারি বন্ধ। তবে পরিস্থিতির উন্নতি হয়, সরবরাহ স্বাভাবিক হয়ে আসলো। দাম নিয়ন্ত্রণে এখনও প্রশাসন তেমন কোনো কার্যকর ভূমিকা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নির্বাচনের কার্যক্রম শেষ, এই সময়টা যদি সরকার এই বিষয়গুলো দেখাশোনা করে, মাল যে পর্যাপ্ত যে আমদানিগুলি আছে, আমদানিগুলো যদি সমভাবে দেশের বিভিন্ন জায়গায় যায়, তাহলে কিন্তু আসলে রমজানের সংকট হওয়ার কথা না। রমজান মাসে দেশে 3 লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য তেল, 2.5 লাখ মেট্রিক টন চিনি, 1 লাখ মেট্রিক টন ছোলা এবং 80 থেকে 90 হাজার মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রমজান উপলক্ষে টিসিবির বিশেষ বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার। এতে স্মার্ট ফ্যামিলি কার্ডের পাশাপাশি দৈনিক আরও 1,80,000 জন বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পারবেন। তবে কার্ডধারী সুবিধাভোগীর তুলনায় ট্রাক থেকে পণ্য কিনতে প্রতি প্যাকেজে 60 টাকা বেশি গুনতে হবে নিম্নবিত্তকে। একই ভোক্তা শ্রেণীকে লক্ষ্য করে চালানো একই কার্যক্রমে 2 রকম দাম নির্ধারণকে বৈষম্য হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা, যা সরকারের উদ্দেশ্যকে প্রশ্নের মুখে ফেলবে বলে মনে করেন তারা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। নির্বাচনের পর রমজানের বেচাকেনায় ধীরে ধীরে সরগরম হচ্ছে রাজধানীর বাজার। বরাবরের মতো এবার পণ্যমূল্য বৃদ্ধির প্রবণতা না থাকায় স্বস্তির কথা ক্রেতা বিক্রেতার মুখে। আমি তো লিস্ট নিয়ে আসছি, এখানে রোজার আইটেম যা যা দরকার সবই আমি কিনতেছি। বেচাকিনি ভালোই আছে, আল্লাহ দিলে মালের কোনো শর্ট নাই। মুদিখানা মোটামুটি ওই তো আগের মতোই আছে, স্থিতিশীল মোটামুটি। এর মধ্যেই রমজান উপলক্ষে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী 75 লাখ সুবিধাভোগীর পাশাপাশি সারা দেশে 450 ট্রাকে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে টিসিবি। শুক্রবার বাদ দিয়ে এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে আগামী 12ই মার্চ পর্যন্ত চলবে। 17 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে প্রতিদিন প্রায় 450টি ট্রাক, প্রতিটি ট্রাকে 400 জনের করে পণ্য থাকবে। প্রস্তাবনা অনুযায়ী ভোজ্য তেল থাকবে প্রতি লিটার 115 টাকা করে ট্রাক সেলের জন্য, মসুর ডাল থাকবে 70 টাকা, চিনি থাকবে প্রতি কেজি 80 টাকা। আর আমাদের নিয়মিত যে স্মার্ট কার্ডের বিপরীতে পণ্য বিক্রয় কার্যক্রম, এটা আগের মতোই বহাল থাকবে। পণ্যের মূল্য তালিকায় দেখা যাচ্ছে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী সুবিধাভোগী যেখানে 2 লিটার সয়াবিন তেল পাবেন 200 টাকায়, সেখানে ট্রাক সেল থেকে কিনলে গুনতে হবে 230 টাকা। একইভাবে চিনি ও ডালে কেজি প্রতি 10 টাকা করে বেশি দাম নির্ধারণ করা হয়েছে টিসিবির ট্রাক সেলে। 2 শ্রেণীর মানুষের কাছে কিন্তু আমরা বিক্রি করছি না, আমরা একই শ্রেণীর মানুষের কাছে বিক্রি করছি, এবং সেটা যদি 2 রকমের দাম হয়, একই রকমের মানুষের ক্ষেত্রে একটা বড় রকমের বৈষম্য তৈরি হচ্ছে, এবং এই বৈষম্যটা কাম্য নয়। প্রতি ট্রাকে 400 জন সুবিধাভোগী হিসেবে দৈনিক 450 ট্রাক থেকে টিসিবির পণ্য কিনতে পারবেন 1,80,000 মানুষ। 20 দিন ধরে চলা এই বিপণন কার্যক্রমে মোটে সুবিধা পাবেন 36 লাখ মানুষ। ডালচিনি তেলের বাড়তি মূল্যে প্রতি প্যাকেজে তাদের বেশি দিতে হবে 60 টাকা করে। এভাবে স্মার্ট কার্ডের তুলনায় ট্রাক সেলে 20 দিনে ভর্তুকি বাবদ সরকারের ব্যয় 21 কোটি 60 লাখ টাকা কমানোর পরিকল্পনা টিসিবির। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের ভর্তুকি কমাতে গিয়ে বাড়তি ব্যয়ের এই বোঝা নিম্নবিত্তের কাঁধে চাপিয়ে 2 রকম দামে পণ্য বিক্রিতে যে বৈষম্য তৈরি হবে তা প্রশ্নের মুখে ফেলবে সরকারের লক্ষ্য উদ্দেশ্যকে। এতে করে যেটা হবে যে এই সরকারের যে একটা ভালো উদ্দেশ্যে এই যে ট্রাক সেল এবং একই সঙ্গে যে ফ্যামিলি কার্ড, এটার মাধ্যমে যে খাদ্য
কম দামে সরবরাহ করা। তো এই একটা ভালো কাজের কিন্তু এটা বদনাম হবে, এটা প্রশ্নবিদ্ধ হবে। আমি মনে করি যে এই দুটো যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আসলে একই দামে এই খাদ্যপণ্যগুলো সরবরাহ করা উচিত। এদিকে বছরব্যাপী ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির জন্য স্মার্ট ফ্যামিলি কার্ডের তথ্য হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। রমজানে বাজার স্বাভাবিক রাখতে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার ভোগ্যপণ্যের, সেটা খাতুনগঞ্জের চট্টগ্রামে, এবং রমজান উপলক্ষে কিন্তু এ বাজারে জমজমাট যে বেচাকেনা সেটা হচ্ছে, এবং দাম নিয়ন্ত্রণে আমরা দেখেছি যে সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে চট্টগ্রামে ভোক্তা অধিকার অধিদপ্তর খাতুনগঞ্জে অভিযান করছে। মূলত আপনারা জানেন যে রমজান আসলেই দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণ রাখা এবং দামের যে কারসাজি, সেটা একটা দেখা যায় সিন্ডিকেট কাজ করে, এবং এবারে রমজানে যেন কোনো ধরনের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে না যায় সাধারণ মানুষের, সেই কারণে তারা কিন্তু এই অভিযান করছে। এবং এই মুহূর্তে আমরা খাতুনগঞ্জের মেসার্স হাজি স্টোরে আছি, যেখানে আসলে বিভিন্ন ধরনের ডাল, বিশেষ করে আপনি জানেন যে রমজানে যে প্রধান যে নিত্য উপকরণ সেটা হচ্ছে ছোলার ডাল, এবং যে বিভিন্ন ধরনের ডাল সেটা বিক্রি হয়, এবং সেই চাহিদার কথা মাথায় রেখে আসলে যারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা এখানে অভিযান চালাচ্ছেন। মূলত তারা দ্রব্যমূল্যের, বিশেষ করে আমদানি যে মূল্য পণ্যগুলোর, সেগুলো যাচাই করছেন। আবার যারা আমদানিকারক তাদের যেই কাগজপত্র সেগুলো যাচাই করছেন, এবং পাইকারি পর্যায়ে তারা যে বিক্রি করছেন সেই বিক্রির কাগজপত্র যাচাই করে দেখছেন যে যতটুকু নির্দিষ্ট মুনাফার আর যে সীমা সেটা তারা রাখছেন কিনা, সেই কাগজপত্রগুলো আসলে যাচাই বাছাই করছেন। এবং আপনারা জানেন যে যেহেতু খাতুনগঞ্জ হচ্ছে পাইকারি বাজার, এখান থেকে মূলত খুচরা যারা ব্যবসায়ী আছেন তারা নিয়ে যান, এবং সে কারণে আমদানি পর্যায়ে যে দাম সেটা বিবেচনা রাখছেন, এবং আমদানির মূল্য সেটার সাথে এখানে যারা পাইকারি বিক্রি করছেন সেই বিক্রির ক্ষেত্রে দামগুলো যাচাই বাছাই করে দেখছেন। এবং এখনো পর্যন্ত যেই দোকানে গিয়েছে সেখানে কোনো ধরনের অনিয়ম পায়নি, এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে আরেকটা দোকানে এসেছেন যেখানে খেজুর সহ রমজানের যে নিত্য পণ্যের চাহিদা রয়েছে সেইগুলো পাওয়া যাচ্ছে। এখানেও তারা কিন্তু এইসব যাচাই বাছাই করবেন, বিশেষ করে আমদানি পর্যায়ের দাম এবং পাইকারি পর্যায়ে যে দাম সেটা যাচাই বাছাই করছেন। তো এই ছিল আমার কাছে খাতুনগঞ্জ থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় দখলকৃত পশ্চিম তীরে বিশাল এলাকা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পুনর্গঠন ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে $500 কোটি বেশি অর্থ দানের ঘোষণা দেবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় রোববার গাজার বেশ কয়েকটি স্থানে হামলা চালায় ইসরায়েলি সেনারা। চিকিৎসকদের তথ্য অনুযায়ী বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবুতে হামলা চালালে বেশ কয়েকজন হতাহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় আন্তর্জাতিক আইন মেনে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সংগঠনের মুখপাত্র হাজেম কাশেম এই হামলাকে বাস্তুচ্যুত মানুষের ওপর নতুন করে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণ ও মানবিক সহায়তার জন্য বোর্ড অফ পিসের সদস্য রাষ্ট্রগুলো $500 কোটি বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে। আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের সদস্য দেশগুলো আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তা দেবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প গাজা পুনর্গঠন ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে $500 কোটি বেশি অর্থদানের ঘোষণা দেবেন। এর মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে বড় অংশের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। প্রস্তাবটি উত্থাপন করেন কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্টোটরিচ, বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিন ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হামাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদাররা অধিকৃত ভূখণ্ডে জমি বাজেয়াপ্ত বা বসতি স্থাপন করতে পারে না। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ কার্যত পশ্চিম তীর সংযুক্তিকরণের
শামিল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। শক্তিশালী ঝড় নেলসের প্রভাবে বন্যায় বিপর্যস্ত ফ্রান্স। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশটির জিরোন্ডল ও এগারন বিভাগ। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এরই মধ্যে বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। শক্তিশালী ঝড় নেলসের প্রভাবে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় নদ নদীর পানি উপচে পড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ঝড় ও বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেশটির জেরন ও লো এগারন বিভাগ। ফলে এসব এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে যাওয়ায় আটকে পড়াদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা যায় উদ্ধার কর্মীদের। একই চিত্র দেশটির মারমন্দ শহরেও। এদিকে দিনভর বৃষ্টির কারণে রাজধানী প্যারিসের জনজীবনেও চরম ভোগান্তি নেমে আসে। নদীর পানি না নামা পর্যন্ত ঝুঁকি পুরোপুরি কাটছে না বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। ফ্রান্সের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে ঝড়ের কারণে প্রায় 9 লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় 3000 কর্মী মাঠে কাজ করছেন উল্লেখ করে পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। টি-20 বিশ্বকাপের খবর। গ্রুপ বিতে বাঁচা মরার ম্যাচে মাঠে নামছে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ টেবিল টপার স্বাগতিক শ্রীলঙ্কা। কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয় পেতেই হবে 3 নম্বরে থাকা অজিদের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। বাঁচা মরার লড়াইয়ে আগে জিম্বাবুয়ে ম্যাচে দলের পারফরমেন্স অস্ট্রেলিয়ার বড় দুশ্চিন্তার কারণ। সে ম্যাচে মাত্র 2 উইকেটই ফেলতে পেরেছিল জাম্পা স্টোয়েনিসরা। ব্যাটিংয়েও ছিল হতশ্রী অবস্থা। রেনশো, ম্যাক্সওয়েল, ট্রেভিস হেড ছাড়া কোনো ব্যাটারি পারেনি 2 অঙ্কের সংখ্যা অতিক্রম করতে। তাই স্বাগতিকদের বিপক্ষে লড়াইটা বেশ কঠিনই হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের ইতিহাসে প্রথমবার সংসদ প্রাঙ্গণে শপথ নিচ্ছে নতুন সরকার। কাল সকালে এমপিদের পড়াবেন সিইসি, বিকেলে মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছে শেষ সময়ের প্রস্তুতি। রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা। জামায়াত ও এনসিপি প্রধানের বাসায় গিয়ে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। এবং রমজান ঘিরে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানি পরও নিয়ন্ত্রণে আসছে না দাম। খাতুনগঞ্জে কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। বন্দরে ধর্মঘট ও নির্বাচনী বন্ধের অজুহাত। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর থাকবে খেলার সময়। সঙ্গে থাকুন সময়ের।